শুধু আমি একা কেন ফিতা কাটবো? যার কোম্পানি সে কি ফিতা কাটবে না? একজন সফল নারী হয়ে তার সফলতার দিনে এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকলে কি মানায় নাকি? দুজনে একসাথে ফিতা কাটবো। সবাই সম্মতি জানায় রাজার কথায়। অতঃপর মুচকি হেসে মায়া দাঁড়ায় রাজের পাশে। পিয়াস তাকিয়ে থাকে মায়া ও রাজের দিকে, মনে মনে বলে, ম্যামের গেটআপ ও স্যারের গেটআপ দেখলেই পারফেক্ট জুটি লাগছে। অবশ্য বস তো ম্যামকে তার রাজ্যের রানী বানাবে, সে যেভাবেই হোক। মায়া ও রাজ একসাথে ফিতা কাটার জন্য কাঁচি ধরতে গেলে একজনের হাতের সাথে আরেকজনের হাতের ছোঁয়া লেগে যায়। মায়া এই প্রথম কোনো ছেলের হাত ধরলো নিচে থেকে। মায়া সবসময় ছেলেদের থেকে দূরেই থেকেছে, কেউ তাকে প্রপোজ করতে আসলে পাত্তা পায় না। সেই মায়া যখন কারো থেকে মায়াবতী সম্বোধন পেয়ে আবার ভালোবাসার অধিকার পায়, তখন তার হালকা ছোঁয়া মনের ভিতর দুর্বলতার সৃষ্টি করে। রাজ মায়ার চোখের দিকে তাকিয়ে আছে, মায়াও রাজের চোখের দিকে তাকিয়ে আছে। মায়া কোনো এক ঘোরে চলে যায়, কিন্তু রাজের হুঁশ আছে। তাই তো রাজ ঠোঁটে শুষ্ক এক হাসি দিয়ে মায়ার সাথে ফিতা কাটতে থাকে। ফিতা কাটার পর সবাই রাজ ও মায়ার মাথায় ফুল দিয়ে কোম্পানির ভিতরে ওয়েলকাম করে। রাজ মায়ার হাত ছাড়েনি। মায়া হাত ছাড়ানোর জন্য চেষ্টার সাথে পেরে ওঠা সহজ নয়। মায়ার এক হাত ধরে মায়ার চুলের ভাঁজে লেগে থাকা ফুলগুলো এক একটি করে ফেলে দেয় রাজ। মায়া রাজের চোখের দিকে তাকিয়ে আছে। রাজ মায়ার হাত ধরেই কোম্পানির ভিতরে ঢুকতে থাকে। মায়া রাজের প্রথম পা একসাথে দিতেই সবাই লাইট জ্বালিয়ে হাততালি দেয়। কোম্পানির ভিতরে ঢোকার পর রাজ নিজের থেকেই মায়ার হাত ছেড়ে দিয়ে মায়ার কাছে দাঁড়িয়ে বলে, বলেছিলাম না, আমি যেটা চাই সেটা করেই ছাড়ি। তোমার একটাই কাজ, লক্ষ্মী মেয়ের মতো আমাকে ভরপুর ভালোবাসা দেবে। সত্যি বলছি মায়াবতী, তোমার সকল ইচ্ছে পূর্ণ করবে এই রাজ। শুধু রাজের জীবনে একবার এন্ট্রি নাও। মায়া রাজের দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। রাজ কথাটি বলেই মায়ার দিকে তাকিয়ে এক চোখ টিপ দিয়ে দুষ্টু হাসি দেয়। পিয়াসা মায়া ও রাজের কাণ্ড দেখছে। অন্যরা ভাবছে মন্ত্রী ও কোম্পানির সিইও হয়তো কোম্পানির বিষয়ে কোনো কনভারসেশনে আছে, কিন্তু পিয়াস তো সব কিছুই জানে। ওয়েলকাম ফাংশনে মৌ এসেছে। মৌ পিয়াসের কাছে এসে বলে, ওই বুঝি তোমার বসের মায়াবতী? হ্যাঁ, এনার জন্যই তোমার থেকে আমাকে 2 রাত আলাদা থাকতে হয়েছে। আরও তো আছে 3 রাত। আর এদিকে দেখো, এরা কি সুন্দর গল্প করছে। মৌ হেসে দেয় পিয়াসের কথায়। পিয়াস মূলত থাকতে চেয়েছিল মৌয়ের কাছে। যতই রাজ বলুক 5 রাত আলাদা থাকবে, রাজ তো আর যেয়ে যেয়ে দেখছে না তাদেরকে। মৌ ইচ্ছে করে পিয়াসকে শাস্তি দিয়েছে। এখনো মৌয়ের পরিবার কথা বলে না মৌয়ের সাথে। একটু শাস্তি তো পিয়াসের প্রাপ্য। মায়া ও রাজ এখন আলাদাভাবে আলাদা ক্লায়েন্টদের সাথে কথা বলছে। তখনই সেখানে হাজির হয় পুরো সর্দার ফ্যামিলি। মাহমুদ সর্দার এনেছে তাদের। মায়া তাদের দেখে এক ডেভিল হাসি দিয়ে বলে, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। রুদ্র, মিলি, হিয়া ও শিয়া অবাক হয়ে তাকায় মায়ার দিকে। এই মেয়ে তো সেদিন মাজারে ঝামেলা করেছিল। বাবা চাচারা যদি এই মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে তাহলে তাদের আর কি। তাই তারা কোনো বাক বিতর্কে না জড়িয়ে নিজেদের মতো এনজয় করতে শুরু করে। মাহমুদ সর্দার এসে মায়ার সাথে আলাদা কথা বলে। মোহন সর্দার তার মতো অন্য কলিগ পেয়ে কথা বলছে। মাহমুদ সর্দারের কাছে মায়ার কথা বলাও চলাফেরা খুবই ভালো লাগে। মায়ার ভিতরে যে প্রতিভা আছে তিনি সেগুলো তার হিয়া ও শিয়ার ভিতরেও দেখতে চান। আজকালকার মেয়েদের তো এমনই হওয়া উচিত। রুদ্র চলে যায় ড্রিঙ্কস সেক্টরে। সেখানে সে এখন তার তৃষ্ণা মেটাবে। মিলি, শিয়া ও হিয়া মিলে এক জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কিছু কাপল কলিগ বলে ওঠেন, এখন আমাদের কাপল ড্যান্স হোক। কোম্পানির গ্র্যান্ড ওপেনিং হয়েছে আজ। সব কিছু আলিশানভাবে গড়ে তুলেছেন মিস মায়া। এখন আপনার জন্য আমরা কিছু কাপল ড্যান্স পারফরমেন্স উপহার দিয়ে অনুষ্ঠানের আনন্দ আরও বেশি করে বাড়িয়ে দিতে চাই। মায়া খুশি হয়ে বলে, শিওর, আপনাদের এই আনন্দে আমার অনুষ্ঠান আরো ভালোভাবে পরিপূর্ণ হবে। সবাই হাততালি দিয়ে ডান্স করতে থাকে। সব লাইট বন্ধ করে ক্ষুদ্র ক্ষুদ্র ঝাড়বাতি জ্বলছে এখন। কিছু কাপল সফট গানের সাথে ডান্স করছে, তো কিছু মানুষ উপভোগ করছে। আবার কিছু কিছু ছেলে মেয়েরা ড্রিঙ্ক নিয়ে ব্যস্ত। ডান্সের সময় রুদ্র আসে হিয়ার সামনে। হিয়ার সামনে এসে হিয়ার দিকে হাত বাড়িয়ে বলে,
উইল ইউ বি মাই ডান্স পার্টনার হিয়া পাখি? হিয়া বিরক্ত হয়ে তাকায় রুদ্রের দিকে, বলে, নট ইন্টারেস্ট। রুদ্র কোনো প্রতিক্রিয়া না করে চলে যেতে নেয়। ঠিক তখনই ধাক্কা লাগে রুদ্রের বয়সী এক মেয়ের সাথে। মেয়েটির নাম জেনি। রুদ্রকে দেখে বলে, হেই হ্যান্ডসাম, আমার সাথে কাপড় ডান্স করবে? বলেই রুদ্র আবার চলে গেল ড্রিঙ্কস সেক্টরে। হিয়া কোনো প্রতিক্রিয়া জানালো না। সে তার মতো কিছুক্ষণ নীরব থেকে এদিক ওদিক তাকায়। হঠাৎ দেখা যায় এক কোণায়, সেখানে মায়ার অ্যাসিস্ট্যান্ট নাম তারেক, সে আর পিয়াস মিলে নিজেদের মতো চারপাশের দেখাশোনা করছে। দুই অ্যাসিস্ট্যান্টের কানেই ব্লুটুথ কানেক্ট। বাইরের সিকিউরিটির সাথে তাদের কনভারসেশন চলতে থাকে। হিয়া যায় তারেকের কাছে। তারেককে উদ্দেশ্য করে হিয়া বলে, আপনি আমার সাথে ডান্স করবেন? তারেক না বলতে যাবে তার আগে হিয়া তারেকের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে আসে। দুজনে একসাথে কাপল ডান্স করতে থাকে। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে শক্ত করে ড্রিঙ্কের গ্লাস ধরে। কিছুক্ষণ গ্লাসের সাথে জোর খাটিয়ে থাকে বলে গ্লাস ভেঙে কিছু কাচের টুকরো রুদ্রের হাতে ঢুকে যায়। টুপটুপ করে রক্ত পড়ে রুদ্রের হাত থেকে। হিয়া খেয়াল করেনি সেদিকে। কিভাবে খেয়াল করবে? ডান্সের সময় তো হিয়া তাকায় না রুদ্রের দিকে। যখন সে বোঝাইতে চায় যে তার জীবনে রুদ্রের মূল্য নেই, তখন কেন তাকাবে সে রুদ্রের দিকে? মায়া দূর থেকে রুদ্রের কাণ্ড কারখানা দেখতে থাকে। মায়ার কিছুটা অনুমান হয়েছে রুদ্র হিয়ার প্রতি দুর্বল। এবার যেন মায়ার সুযোগ পেল কোনো কিছু করার। মোহন সর্দারের বংশীয় পুত্র রুদ্র। একেই করতে হবে মায়ার আসল শিকারী। মায়ার তুরুপের তাস হবে রৌদ্রদ্বীপ রুদ্র। মাহমুদ সর্দার অনেক আগেই মোহন সর্দারের কাছে গেছে। তখনই এগুলো ভাবছিল মায়া। মায়ার ভাবনার বিচ্ছেদ ঘটে রাজের কথায়। রাজ এসে দাঁড়ায় মায়ার পাশে, বলে, আচ্ছা, আজ অন্যদের কাপল পারফরমেন্স দেখছি আর আফসোস করছি। ইস, মন্ত্রী না হয়ে যদি সাধারণ কোনো ব্যবসায়িক হতাম, এখন তোমার সাথে কাপল ডান্স করতে পারতাম। মায়া তাকায় রাজের দিকে, কিছু না বলে আবার দেখতে থাকে সবার ডান্স। রাজ দেখছে অনেক হ্যান্ডসাম ছেলেরাই মায়ার দিকে তাকিয়ে আছে, মায়ার প্রশংসা করছে। রাজের এবার একটু হিংসে হলো। মায়াকে উদ্দেশ্য করে বলে, এরপর থেকে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিবে না। তোমার ওই ডাগর ডাগর চোখে আর গোলাপি ঠোঁটের নেশা শুধুমাত্র আমি একা উপভোগ করব। শাহমীর রাজ তার মায়াবতীর দিকে কারুর নজর সহ্য করবে না। অনুষ্ঠান শেষ করে যে যার মতো বাসায় চলে আসে। মায়া বাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজের গাড়ির দিকে গেলেই রাজের গাড়ির সামনে আসে। ওই গাড়িতে রাজ একাই ছিল। মায়াকে উদ্দেশ্য করে রাজ বলে, আমার গাড়িতে উঠে বসো। কোনো দরকার নেই, আমার গাড়ি আছে, আমি যেতে পারবো। রাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি থেকে বের হয়ে মায়ার হাত ধরে উঠিয়ে দেয় নিজের গাড়িতে। মায়াকে বসিয়ে দিয়ে মায়ার দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলে, এক কথা, এক আবদার একবারই করব আমি, বারবার যেন রিপিট করতে না হয়। বলেই রাজ নিজের সিটে বসে ড্রাইভ করতে থাকে। মায়া তারেককে SMS করে দেয় যে মায়া রাজের সাথে আছে। গাড়ির ভিতরে মায়া বসে বসে প্রকৃতি দেখতে ব্যস্ত আর রাজ ড্রাইভ করতে। মাঝে মাঝে রাজ তাকায় মায়ার দিকে। মায়া আনমনে বাইরে তাকিয়ে থেকে বলে, এভাবে তাকাবেন না মন্ত্রী মশাই, মায়ার প্রেমে পড়ে ছারখার হয়ে যাবেন। মায়ার প্রেমে মত্ত আমি, শুধু মায়াকে আমার করে পাওয়াটাই বাকি। হালকা ঠোঁট প্রসারিত করে হাসে মায়া। রাজ তাকায় সেদিকে। হঠাৎ মায়ার ফোনে কল আসে। মায়া রিসিভ করলে ওপাশ থেকে কিছু বলে, যা শুনে মায়া বলে, 3 দিন পর যাব কক্সবাজারে, আমার জন্য প্লেনের টিকিট কেটে রাখো। নির্জন জায়গা, খোলা পরিবেশ দেখা যায় এমন দেখেই রুম বুক করবে আমার জন্য। রাজ শুনলো কথাগুলো। মায়াকে জিজ্ঞাসা করে, কক্সবাজারে কেন? তোমার বিজনেস তো চট্টগ্রামের অন্য এরিয়াতে। কিছু সময় নিজেকে একা দিতে চাই, তাই চট্টগ্রামের ফ্যাক্টরি ঘুরতেও পারবো আর কক্সবাজারের পরিবেশ উপভোগ করব। বলেই সিটে মাথা ঠেকায় মায়া। রাজ বলে ওঠে, ইস, এই সিট যদি আজ আমার কাজ হতো। মায়া প্রতিক্রিয়া করে না। রাজ গাড়িতে গান চালিয়ে দেয়। গান বাজতে থাকে আর মায়া রাজ দুজনকে আর চোখে তাকিয়ে দেখতে থাকে। সকালে সিঁড়ি দিয়ে একসাথে নামছে দুই ভাই।
রাজ আর রুদ্র সবাই ডাইনিং টেবিলে বসে আছে। রাজ ও রুদ্র বসে পড়তেই সার্ভেন্ট তাদের খাবার দেয়। রুদ্র চামচ হাতে নিতেই হিয়ার চোখ যায় রুদ্রের হাতের ব্যান্ডেজের দিকে। কোনো কিছু বলে না হিয়া। হিয়ার ধারণা কোথাও মাস্তানি করে এসেছে তাই। মোহন সর্দার ছেলের হাত দেখে বলেন, কি হয়েছে হাতে? তাচ্ছিল্য করে রুদ্র উত্তর দেয়, যাক, কারো চোখে পড়লো আমার দিকে। আমি তো ভেবেছিলাম আমাকে নিয়ে ভাবার কারো সময়ই নাই। রুদ্রের কথায় বিরক্ত হয় মোহন। মাহমুদ সর্দার রুদ্রকে বলেন, তুমি আমাদের পরিবারের এক অংশ। রাজকে আমরা যেভাবে দেখি তার থেকেও বেশি আমরা তোমাকে দেখি। আমরা সবাই তোমাকে ভালোবাসি। রুদ্র তাকাই হিয়ার দিকে। মাহমুদ সর্দারকে জিজ্ঞাসা করে, সত্যি এই পরিবারের সবাই আমাকে ভালোবাসে? মাহমুদ সর্দার বলেন, হ্যাঁ, সবাই ভালোবাসি। এই সবাই মিলে রুদ্রকে বল, ভালোবাসি রুদ্র। হিয়াবাদের সবাই একসাথে বলে ওঠে, ভালোবাসি রুদ্র। এবার মাহমুদ সর্দার বলেন, দেখেছো তো? রুদ্র বলে ওঠে, ওই আর বললো সবাই। তোমার ছোট মেয়ে তো একদম চুপ ছিল। রাজ তাকাই রুদ্রের দিকে। কিছুটা সন্দেহ লাগছে রুদ্রের কথাবার্তা। মাহমুদ সর্দার হিয়াকে উদ্দেশ্য করে বলেন, কি হলো হিয়া, তুমি বলনি রুদ্রকে ভালোবাসো? এখনই বলো। হিয়া আমতা আমতা করে বলে, ভালোবাসি রুদ্র ভাই। রুদ্র জানে হিয়া মন থেকে বলেনি, কিন্তু হিয়াকে পটাতে তো সে কিছুটা হলেও সক্ষম। এভাবে আস্তে আস্তে হিয়া তার প্রেমে পড়বে, এটা রুদ্রের বিশ্বাস। রাজ ব্রেকফাস্ট শেষ করে মাত্র উঠল। ঠিক সেই সময় রাজকে পেছন থেকে একজোড়া হাত জাপটে ধরে। রাজ বুঝে যায় মেয়েটি আর কেউ না, রুদ্র ও মিলির একমাত্র খালাতো বোন চারা। যারা অনার্স শেষ করে এবার মাস্টার্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। রাজ বাংলাদেশে আসার পর যারা রাজের প্রেমে পড়ে। তখন চারার বয়স কম, প্রায় 5 বছর হলো যারা লন্ডনে যায় অনার্সের জন্যে। আজকে এসেছে বাংলাদেশে, আর এসেই সোজা রাজের উপর ঝাঁপিয়ে পড়ল। রাজকে পাগলের মতো ভালোবাসে যারা, কিন্তু রাজ তাকে 2 টাকারও দাম দেয় না। তবে মিসেস সোনালির মতে আঠার মতো লেগে থাকলে একদিন সফল হবেই, যেমনটি তিনি করেছিলেন মোহন সর্দারের সাথে। এছাড়া মিসেস মালিনীর খুব পছন্দ যারাকে। রাজ পেছন থেকে যারার হাত সরিয়ে ঘুরে তাকায়। যারা বলে, I miss you so much, baby. বলেই যারা রাজের অতি নিকটে আসবে, সাথে সাথে রাজ বাধা দিয়ে বলে, Oh, Zara baby, don't try to touch me. Don't try to kiss me. টেবিলে বসে থাকা রুদ্র, হিয়া, শিয়া ও মিলি একসাথে হেসে দেয়। মিসেস মালিনী মিসেস সোনালীকে খোঁচা দিয়ে বলেন, এভাবে কেউ করে সবার সামনে? কি শুরু করলো যারা? মিসেস সোনালী সান্ত্বনা দিয়ে বলেন, আরে এরা বিদেশি কালচার শিখেছে, এগুলো তো এদের জন্য পান্তা ভাত। তুমি এত কিছু ভেবো না। জায়ের কথাতে চুপ করলেন মিসেস মালিনী। মাহমুদ সর্দার বিরক্ত হয়ে উঠে গেলেন। মোহন সর্দার ভাইয়ের সাথে পিছু নিলেন। মিলি এসে যারাকে জড়িয়ে ধরে বলে, I miss you so much. আমি তোমাকে অনেক মিস করেছি, স্পেশালি রাজ বেবিকে। ওরা কথা বলতে থাকে, রাত চলে যায়। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে চলে যায় নিজের কাজে। ফ্যাক্টরিতে এসে সবকিছু দেখে নিজের কক্ষে ঢোকে মায়া। কল করে তারেককে আসতে বলে। তারেক এসে মায়ার কেবিনের গেটে নক করে। মায়া বলে, কাম ইন। তারেক এসে বলে, ডেকেছিলেন ম্যাম? হ্যাঁ, ওই কাজগুলো কমপ্লিট। আর বলতে পারল না মায়া। তারেকের দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। তারেকের নাকে ব্যান্ডেজ করা, কপাল ফুলে আছে, সাদা চামড়া পুরো লাল টমেটোর মতো। মায়া হেসে দেয় তারেককে দেখে, বলে, কি অবস্থা তোমার? আসলে ম্যাম, কাল অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম, ঠিক তখন পেছন থেকে কেউ আমার মুখ বেঁধে দেয়, তারপরে ধুমধাম মারতে থাকে। আমি কিছু বুঝে উঠতে পারিনি কে করলো, কিছুই বুঝলাম না। মায়া কিছুক্ষণ ভেবে বলে, কালকে কাপল ডান্স ছাড়া আর কি কি করেছিলে? আপনার SMS পেয়ে আমি আপনার বাসায় গাড়ি রেখে আসি, তারপর আমি আমার বাড়ির দিকে যেতে দেই, তখন ঘটে এই কাহিনী। রুদ্রদীপ, রুদ্রকে তুমি কতটুকু চেনো? কালকেই তো প্রথম দেখেছিলাম, তেমন একটা চিনি না। খোঁজ নাও ভালো করে, সকল ইনফরমেশন কালেক্ট করো। আর হিয়াকে তোমার কেমন লেগেছে? মোটামুটি ভালোই। কেন? তোমার নতুন ডিউটি শুরু, বেশি বেশি হিয়ার সাথে মিশবে, হিয়াকে ট্র্যাপ করে ওর আশেপাশে থাকবে। ওকে ম্যাম।
বলেই চলে গেল তারেক। মায়া হাতে থাকা কলম 2 আঙ্গুলের মাঝে নিয়ে নাড়াতে থাকে আর ভাবতে থাকে রুদ্রের দুর্বলতা। হিয়া যদি অন্যের প্রতি দুর্বল হয় তাহলে রুদ্র ভেঙে যাবে। তখনই রুদ্রের জীবনে এন্ট্রি নিবে মায়া। রাজ বসে আছে নিচের কক্ষে। পিয়াস এসে বলে, বস, চট্টগ্রামের টিকিট কাটা কমপ্লিট। দলের লোকদের সবকিছু বোঝানো আছে। ওরা এই 1 সপ্তাহ নিজেদের গুছিয়ে নেবে। গুড, ভেরি গুড। কিন্তু বস, আমরা ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে চট্টগ্রামে কেন যাচ্ছি? তোমার বিয়ে হয়েছে 1.5 মাস হতে গেল পিয়াস। বউয়ের সাথে কি হানিমুন করবে না? মনে করো তোমাকে হানিমুনের একটা সুযোগ করে দিলাম। হানিমুনে বউকে সহ বস যাবে? টেবিলে আলতো শব্দ করে রাজ বলে, ওহ কাম অন ভিউ, বি স্মার্ট। আজকাল মানুষ ইউনিক কিছু করে, তুমিও করবে। তোমার বসকে নিয়ে হানিমুনে যাবে। পিয়াস কি বলবে কিছুই বুঝতে পারছে না। মাথা কি তার নিজের গেছে নাকি বসের গেছে? কিছু বললে আবার হানিমুনটাই ক্যান্সেল হবে। ফ্রিতে হানিমুন প্যাকেজ পাচ্ছে, তাই চুপ করে রাজের কথায় সম্মতি জানায়। ব্রেকফাস্ট করে নিজের গার্ডেন নিয়ে বের হবে রাজ, তাই তাড়াতাড়ি তৈরি হচ্ছে। ড্রয়িং রুমে এসে হাতা গোটাতে গোটাতে রাজ বলে, 1 সপ্তাহের জন্য আমি ট্যুরে যাচ্ছি, কাজ থেকে আপাতত ছুটিতে আছি। মিসেস মালিনী বললেন, আমাদের তো আগে বলিসনি বাবা। হঠাৎ করেই প্রোগ্রাম মা। যারা এসে তারাই রাজের পাশে। রাজের ডান হাত ধরে বলে, বেবি আমি তো কাল এসেছি, তুমি আজকে চলে যাবে? আমার খারাপ লাগছে তো। রাজ জারার হাত ছাড়িয়ে বলে, ওহ জারা বেবি, আমি তো তোমার কথা ভুলেই গেছি। চিন্তা করো না বেবি, তোমার জন্য কক্সবাজার থেকে সেরা ফিডার নিয়ে আসবনি। শিয়া, হিয়া ও রুদ্র হা হা করে হেসে দেয়। মিলি জারার ভয়তে চুপ থাকে, তবে মিটমিট হাসতে থাকে। ঠিক তখনই সেখানে আসে পিয়াস ও মৌকে দেখে মিসেস সোনালি বলেন, মৌ কি যাবে তোমাদের সাথে? হ্যাঁ, কেন? তাহলে যারাকেও নিয়ে যাও। বেচারির পড়াশোনা মাত্র শেষ হলো, এখন যদি একটু ঘুরতে না পারি তাহলে ভালো লাগবে না তো। ওহ কাম অন, পিয়াস আর মৌ হানিমুন করবে, যারা কি করবে সেখানে? মিসেস মালিনী বলেন, আমি ওদের হানিমুনের বেস্ট ব্লগার হব। বাড়তি কথা ভালো লাগছে না, আমি গেলাম। বলেই সবাইকে বিদায় দিয়ে চলে যায় রাজ। যারা মন খারাপ করে থাকে। মিসেস সোনালি এসে যারার মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলেন, চিন্তা করিস না, রাজ ঘুরে আসুক, তারপর তোর সাথে ধরে বেঁধে বিয়ে দেওয়ার কাজ করব। এমন প্ল্যান করব যে রাজ তোকেই বিয়ে করবে, আর রাজের সম্পত্তিও তুই পাবি। যারা খুশি হয়ে যায় খালামণির কথায়। সাথে সাথে যারা জড়িয়ে ধরে মিসেস সোনালীকে। এয়ারপোর্টে মাত্র এসে পৌঁছিয়েছে মায়া ও তার গার্ড। কাগজপত্র এবং সবকিছু চেকিং কমপ্লিট করিয়ে প্লেনে উঠল যায়। প্লেনে উঠল মায়া। প্লেনের জানালার সিট নিয়েছে মায়া। আকাশ ছুঁতে না পারলেও মায়ার মনে হয় সে আকাশের গায়ে লেপ্টে আছে। কিছুক্ষণ বসার পর মায়া অনুভব করলো তার সাথে কেউ বসেছে, কিন্তু মায়া তাকায় না। যে কেউই বসতে পারে, এর জন্য তাকানোর কোনো প্রয়োজন বোধ মায়া করেনি। দেশের স্বনামধন্য এক মন্ত্রী পাশে বসেছে, রেসপেক্ট বলেও তো কোনো ব্যাপার থাকে। এই জন্যই বুঝি স্টাররা সবসময় জনগণের থেকে দূরে থাকে, কাছে পাওয়ার চেষ্টা করলে পাত্তাই দিতে চায় না। চেনা পরিচিত কণ্ঠ পেয়ে মায়া তাকায় রাজের দিকে। রাজকে দেখে ভ্রু কুঁচকে বলে, আপনি এখানে কেন? আমার কোথায় থাকার কথা ছিল? পিছু নিচ্ছেন আমার? কই না তো, পাশে বসে পিছু নিব কিভাবে? আপনি কেন চট্টগ্রাম যাচ্ছেন? আমি ও হ্যাঁ, মনে পড়েছে। ওই যে দেখছো আমার অ্যাসিস্ট্যান্ট পিউ বেবি, ওদের আজ থেকে হানিমুন ডে, তাই সবাই মিলে হানিমুন হলিডে পালন করছি। আর কি পেয়েছেন? হানিমুনে বর বউ যায়, সাথে মন্ত্রী মশাই না। কি করবো বলো, পিউ বেবি তো আমি ছাড়া কিছুই বুঝে না, তাই একসাথে আসা। তবে আমি কিন্তু ওদের রোম্যান্সের স্পেস দিয়েছি। এই যে আমি আমার রোম্যান্সের পার্টনার নিয়েছি, আর পিউ বেবি তার বউয়ের সাথে। আমি আপনার পার্টনার না। আমি কখন বললাম যে তুমি আমার পার্টনার? আমার পার্টনার তো আমি ঠিক করেছি। কোথায় সে? ঠিক জায়গাতে আছে। মায়া আর কথা বাড়ালো না। রাজের উত্তরগুলো তেরা ভাবে থাকে, এর সাথে কথা বলা বেকার। কিছুক্ষণ পর একজন বিমানবালা এসে রাজ ও মায়ার সামনে খাবার রাখে।
তারপর সে চলে যায়। মায়া একটি সাব স্যান্ডউইচ নিয়ে এক বাইট নেওয়ার জন্যে স্যান্ডউইচ গালে ঢোকায় অমনি রাজ মায়ার হাত আটকে ধরে। মায়া স্যান্ডউইচ গালে অবস্থাতেই রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ পিছনে তাকিয়ে সবাইকে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন একটু প্রেম করবে। সাথে সাথে সবাই চোখ বন্ধ করে নেয়। রাজ সবাইকে চোখ বন্ধ করতে দেখে মায়ার 3 ইঞ্চি লম্বা স্যান্ডউইচের শেষ অংশ থেকে এক বাইট নিয়ে নিচে খায়। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় মায়ার। রাজের ঠোঁটে কিছুটা মেয়োনিজ লেগে থাকে। টিস্যু দিয়ে মুছতে মুছতে রাজ বলে, জার্নি পথে হবু বউয়ের মুখের খাবার খেলাম, মজাই আলাদা। পিয়াস প্লেনে ঢোকার পর মায়াকে দেখে সে এমনিতেই থ হয়ে গেছে। সবাইকে চোখ বন্ধ করতে বলাতে পিয়াসের চোখ আরো বড় হয়ে যায়। রাজের এই স্যান্ডউইচ খাওয়া দেখে পিয়াস নিচেও হাঁ হয়ে যায়। মৌ পিয়াসকে খোঁচা মেরে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? মৌয়ের কানে ফিসফিস করে পিয়াস বলে, হানিমুন আমরা করছি আর প্রি হানিমুন আমার বস করছে। মৌ চোখ গরম করে বলে, লজ্জা করে না বসের প্রেম দেখতে? নিজে তো প্রেমের পাও বোঝো না, কিছু তো শিখতে পারো। মায়া মুখ থেকে স্যান্ডউইচ বের করে বলে, কে হবু বউ? আমি কি একবারও বলেছি আমি আপনার হবু বউ? তার মানে তুমি আমার বর্তমান বউ? কিভাবে? মনে মনে আমি তো তোমাকে সেদিনই কবুল করে নিয়েছি মায়াবতী, যেদিন তোমার মায়া মাখা মুখটি আমার হৃদয়ের খাঁচায় বাঁধিয়ে রেখেছি। আমি তো বলিনি এমন কিছু করুন। আমার কোনো কাজে আপনার মনে হয় যে আমি আপনাকে ভালোবাসি। আমার কি মনে হয় না হয় এটা বড় কথা নয়, বড় কথা এটাই যে তুমি হবে আমার রাজ্যের রানী, আমার মায়াবতী। যদি আমার এই যাত্রায় মৃত্যু হয় তবে হবে না আমাদের মিলন, কিন্তু আমি যদি বেঁচে থাকি এই শাহমীর রাজ তোমাকে হতে দিবে না অন্য কারোর। আপনার দিনে জেগে দেখা স্বপ্ন কখনো হবে পূরণ মন্ত্রী সাহেব? যদি বলি মানুষ তুমি চিনতে পারোনি? ভ্রু কুঁচকে মায়া তাকায় রাজের দিকে। কি বোঝাতে চাই রাজ? মায়া রাজের দিকে ফিরে রাজকে প্রশ্ন করে, এই মায়া যে অন্যের, আপনি এত টক্সিক কেন মন্ত্রী মশাই? কে বলে কার কথা? তুমি নিজেও তো একজন টক্সিক, আমার থেকেও ভয়ঙ্কর আমার মায়াবতী। তবে সে যতই টক্সিক হোক আমার সাথে পেরে উঠবে না। কিছুক্ষণ থেমে রাজ পিছনে তাকিয়ে পিয়াসকে বলে, ইউ বেবি, তুমি কিন্তু চোখ বন্ধ করনি, তোমার শাস্তি আছে। পিয়াস শুকনো ঢোক গিলতে থাকে। মৌ হেসে দেয় রাজের কথা শুনে। মায়া নিজের আন মনেই হেসে দেয় রাজের এই অদ্ভুত শাস্তির কথা শুনে। একদম ঠিক হয়েছে, মন করা কাজ করার তুমি। আমার বাবা মায়ের কথা তো শোনোনি, এখন বসের কথা মন দিয়ে শুনছো না? মায়ার হাসি দেখে রাজ বলে, এভাবে হাসতে নেই মায়াবতী, সোজা বুকে এসে লাগে আমার অনুভূতিতে। আপাতত কলেজ নেই, শুধু কোচিং করে হিয়া। বিকাল বেলা নিজের কোচিং এর জন্য তৈরি হয়ে বের হয়। শিয়ার কোচিং অন্যদিকে। রাস্তায় একা একা হাঁটতে থাকে হিয়া। হাঁটতে তার খুব ভালো লাগে। বই পড়ে পড়ে কিছু প্রাকৃতিক বিষয়ের প্রতি তার নেশা মিশ্রিত হয়েছে। বইতে পড়েছে রাস্তায় হাঁটতে থাকলে প্রকৃতির সাথে প্রেম হয়। এই প্রেম দিবে তোমাকে সুখ, শান্তি ও আরাম। তোমার ব্রেনে সারাক্ষণ দুশ্চিন্তারা বিচরণ করবে। প্রিয় মানুষটির চোখের আড়াল হলেই তোমার চোখের নিচে দেখা দিবে এক রাশ কালো মেঘ, যার আংশিক চিহ্ন থাকবে তোমার চোখে। এগুলো হিয়ার মনে খুব ভালো মতো গেঁথে গেছে। আর মনে গুনগুন করতে করতে হাঁটা হিয়ার সামনে একটি গাড়ি এসে থামে। গাড়িটি থেকে বের হয় এক যুবক। গাড়ি থেকে নামা যুবকটি তারেক। তারেকের দিকে তাকিয়ে হিয়া বলে, আপনার নাকের এই অবস্থা কেন? উত্তরে তারেক বলে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আচ্ছা। কোথায় যাচ্ছেন আপনি? কোচিং আছে আমার। আপনি কোথায় যাচ্ছেন? এমনি ছুটিতে আছি, তাই ঘোরাঘুরি করছি। আপনি চাইলে আপনাকে ড্রপ করে দিতে পারি। লাগবে না, আমি হেঁটে যেতে বেশি ভালোবাসি, তাই বাসা থেকে গাড়ি নিয়ে আসিনি। তাহলে আপনার সাথে হেঁটে আপনার সঙ্গী হই, একটু গল্প হয়ে যাবে। ইতস্তত করে হিয়া বলে, ঠিক আছে, কিন্তু আপনার গাড়ি? ওদের বলছি পিছনেই থাকবে, সমস্যা নেই। আচ্ছা। বলেই তারেক ও হিয়া হাঁটতে থাকে। কথা খুঁজে না পেলেও প্রকৃতি নিয়ে ভিন্ন কথা তাদের মাঝে হয়েই যায়। হাঁটার মাঝখানে তারেক মায়াকে SMS করে, পাখি খাঁচায় পা দিয়েছে ম্যাম।
প্লেন থেকে মাত্র নামলো মায়া। এয়ারপোর্টের বাইরে দাঁড়াতেই ফোনে SMS এর শব্দ আসে। SMS-টি দেখে হালকা হেসে মায়া লেখে, এনজয়। রিটার্ন উত্তর পেয়ে তারেক কোনো প্রতিক্রিয়া না করে হিয়ার সাথে গল্প করে। হিয়ার কোচিংয়ের সামনে চলে এসেছে তারেক ও হিয়া। হিয়া বিদায় নিতে যাবে, তখন তারেক বলে, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি অনেক ফ্রেন্ডলি মাইন্ডেড। ওকে, আপনার কোচিং শেষ হবে কয়টায়? আমরা না হয় তারপর একটু হেঁটে হেঁটেই বন্ধুত্বের যাত্রা শুরু করলাম। একজন সাহিত্য প্রেমীকে না হয় তার সাহিত্যিক অনুসারেই পথ চলার আমন্ত্রণ দিলাম। না বলতে চেয়েও হিয়া থেমে যায়। তারেকের পেছন দিকে একটু দূরত্ব রেখে একজন লোক দাঁড়িয়ে। সে আর কেউ না, রুদ্রের দলের লোক মন্টু। হিয়া প্রায়ই তাকে রুদ্রের সাথে দেখে। মন্টুকে দেখে হিয়া চেঁচিয়ে বলে, 1.5 ঘন্টা পর আমার কোচিং শেষ হবে, আপনি আমার সাথে যাওয়া আসা করলে আমি খুশি হব। কান ফেটে যাওয়ার মতো অবস্থা তারেকের, তাও টাকার বিনিময়ে সহ্য করতে হবে। একটু হাসি দিয়ে চলে যায় তারেক। হিয়া চলে যায় কোচিংয়ের ভিতর। মায়া ফোন ব্যাগে ঢুকিয়ে হাঁটা দেয় নিজস্ব গাড়ির দিকে। 2 পা এগোতে রাজ মায়ার সামনে এসে দাঁড়ায়। মায়াকে উদ্দেশ্য করে রাজ বলে, একই পথের যাত্রী আমরা, তাহলে যাত্রাপথ কেন ভিন্ন হবে? আমার ক্যাব বুকিং করা আছে, আমি নিজের মতো করে যেতে পারবো। বুঝেছি, এক কথায় মেনে নেওয়ার পাচ্ছি তুমি না। বলেই রাজ মায়াকে উঁচু করে কাঁধে তুলে নিয়ে যায় রাজের গাড়ির দিকে। মায়া লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। মায়াকে সোজা গাড়ির ব্যাক সিটে বসানো হয়। তারপর রাজ নিজেও বসে সেখানে। গাড়িতে বসতেই মায়া ক্ষিপ্ত হয়ে রাজের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে, সাহস কত বড় আপনার, হুটহাট কেন এভাবে আমার উপর অধিকার দেখান? রাজ তার 2 পাশের কলারের দিকে তাকিয়ে মায়ার দিকে তাকায়। স্মিত হেসে ড্রাইভারকে বলে, গাড়ির আয়না কাপড় দিয়ে ঢেকে মনোযোগ দিয়ে গাড়ি চালাও, তোমার মন্ত্রী এখন প্রেম করবে। মন্ত্রীর হুকুম পালন করতে বাধ্য ড্রাইভার। ছোট রুমাল দিয়ে গাড়ির সামনের ছোট আয়না ঢেকে গাড়ি চালাতে মনোযোগ দেয় ড্রাইভার। সেই সুযোগে মায়ার মুখ নিজের 2 হাত দিয়ে ধরে আরও কাছে নিয়ে আসে রাজ। মায়া এখন রাজের অতি নিকটে। রাজ মুখ উঁচু করে মায়ার কপালে এক মিষ্টি ভালোবাসার পরশ এঁকে দেয়। সাথে সাথে চুপ হয়ে যায় মায়া। মায়ার চোখ দুটি নিজের থেকেই বন্ধ হয়ে যায়। রাজ তাকিয়ে থাকে সেদিকে, ঠোঁট কাঁপছে মায়ার। রাজ লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু কিছু না করে ছোট্ট একটি চিমটি দেয় মায়ার কম্পনরত ঠোঁটে। চোখ মেলে তাকায় মায়া। স্মিত হেসে রাজ বলে, বেশি জেদ করবে না মায়াবতী, শাহমীর রাজ তোমাকে বৈধভাবে পেতে চায়। তোমার এই রাগী দৃষ্টি যে আমাকে আরো বেশি করে কাছে টানে তোমার দিকে। এই রাগ না হয় বিয়ে অবধি আগলে রাখবে, বিয়ের পর যত খুশি রাগ দেখাও, সমস্যা নেই। বৈধ স্ত্রীর রাগ ভাঙাতে সুবিধা হবে। মায়া রাজের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, আরে এই মন্ত্রী মশাই, এই মায়ার মায়াবতী রূপ দেখে ভুল করছেন। মায়ার তেজ সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই আপনার। যেদিন মায়ার তেজ দেখতে পারবেন সেদিন ভস্ম হয়ে যাবে। মন্ত্রী হয়েছেন তো কি হয়েছে, মায়া জানে মেরে ফেলবে আপনাকে। তাহলে মেরে ফেলো আমাকে মায়াবতী, মরতে যাই তোমার মায়া চালে, পূরণ হোক আমার মৃত্যু দ্বারা আমার মায়াবতীর ইচ্ছা। আর কোনো কথা বাড়াই না মায়া। নিজেও জানে রাগে জেদে এসব বলছে সে। একটু হলেও মায়া নিজেও এখন রাজের প্রেমে মত্ত। রাজ মায়ার দিকে তাকিয়ে হালকা হাসে। বেশ কিছুক্ষণ পর হোটেলে পৌঁছয় মায়া ও রাজ। হোটেল রিসেপশনের কাছে যেয়ে নিজেদের রুমের চাবি নেয় মায়া ও রাজ। মায়া ও রাজকে ট্যুরিস্টের জন্যে আলাদা ট্যুরিজম দেওয়া হয়েছে। রাজের জন্য যে ট্যুরিজম নেওয়া হয় তাকে রাজ পিয়াস ও মোয়ের সাথে থাকতে বলে। রাজ তো মায়ার সাথে থাকবে। এমনিতেও রাজ জায়গাগুলো ভালোভাবে চেনে। আর মায়া ও রাজের নিজস্ব গার্ডগুলো তো আছেই পেছন পেছন থাকার জন্যে। মায়া নিজের বুক করা রুমে এসে লক খুলতে যাবে, ঠিক তখনই রাজ এসে মায়ার সামনের রুমের লক খুলতে থাকে। মায়া দেখেও কিছু না বলে লক খুলে নিজের রুমে চলে যায়। রাজ হালকা হেসে নিজের রুমে প্রবেশ করে। হিয়ার কোচিং শেষ হলো মাত্র।
কোচিং শেষ করে গেটের সামনে আসতেই দেখতে পেল তারেককে। ক্ষণিকের জন্যে হিয়া ভুলে যায় তারেকের কথা। হাতঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে চোখের চশমা ঠিক করে তারেকের কাছে আসে হিয়া। বলে, আপনি কখন এসেছেন? এই তো 20 মিনিট হবে। এত আগে কেন এসেছেন? ভাবলাম আজকে বন্ধুত্বের প্রথম দিন, আর আজকে দেরি হলে আবার বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে পারে। মৃত হেসে হিয়া বলে, এমন কিছুই হতো না। চলুন হাঁটতে হাঁটতে গল্প করি। চলুন। পাশাপাশি হেঁটে চলেছে দুই মানব মানবী, কিন্তু তাদের কারণ না মনেই নেই একে অপরের জন্য কোনো অনুভূতি। দুজনেই নিজ নিজ স্বার্থে রেখেছে সম্পর্কের স্থাপন। তারেক আছে তার ইনকামের জন্যে, আর হিয়া সে তো রুদ্রের থেকে রেহাই পাওয়ার জন্যে। এই দুইজনের আলাদা স্বার্থের ভিত্তিতে চলা গন্তব্য কি কখনো এক হবে? মন্টু এসে রুদ্রকে বলে, গুরু, তোমার হিয়া পাখি তো এখন অন্য খাঁচায়। পিলে চমকে ওঠে রুদ্রের, চোখ দুটো লাল রক্তিম হয়ে যায়। অতঃপর তাকাই মন্টুর দিকে, বলে, কি সব আবল তাবল বকছিস? ঠিক বলছি গুরু, তোমার হিয়া পাখির সাথে অন্য একটা ছেলেকে একসাথে হাঁটতে দেখেছি, ও কথা বলতে দেখেছি, তাও একবার নয় 2 বার। ছবি তুলেছি তাদের। কই দেখা। মন্টু ফোন বের করে ছবি দেখায় রুদ্রকে। রুদ্র জ্বলন্ত চোখে তাকিয়ে থাকে ছবিগুলোর দিকে, তারপর বলে, খাঁচার পাখি খাঁচায় থাকবে, কেউ নিতে পারবে না, দেখতে থাক। বলেই শয়তানি হাসি দেয় রুদ্র। মন্টু ও তার লোকেরা হাসে রুদ্রের সাথে। সোটবুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অফিসের জন্য গোছাতে থাকে মায়া। চট্টগ্রামের ফ্যাক্টরিতে যেতে হবে একটু পর। মায়া অনুষ্ঠান ছাড়া মুখে কোনো প্রকার মেকআপ ব্যবহার করে না। রেডি হওয়ার ভিতর শুধু হাতঘড়ি, মাথার চুলগুলো পনিটেল করা ও কানে ছোট ইয়াররিং পরা থাকে। মায়া হাতে ঘড়ি পড়তে থাকে, তখনই মায়ার রুমে নক করা হয়। সকালের খাবার আসে। মায়া না তাকিয়ে বলে, খাবারের ট্রে হাতে নিয়ে রাজ বলে, আপনার খাবার এসে গেছে ম্যাম, ঝটপট গরম গরম খাবার খেয়ে নিন। রাজের কণ্ঠ শুনে মায়া স্মিত হাসি দিয়ে তাকায় রাজের দিকে, বলে, মন্ত্রগিরি বাদ দিয়ে কি এখন ওয়েটারের কাজ ধরেছেন? মায়ার কাছে এসে এক হাত দূরত্ব রেখে দাঁড়ায় রাজ। মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, মায়াবতীর জন্য রাজ ওয়েটার কেন? কবলারও হতে পারে। ফানি। এভরিথিং ইজ অনলি ফর ইউ। চলো এবার একসাথে খেয়ে নিই। আপনার মনে হয় না আপনি আমার ক্লোজ হওয়ার চেষ্টা করছেন? বউ বানাতে চেয়েছি, ক্লোজ তো হবই। বউ বানাতে পারবেন না আপনি আমাকে। চ্যালেঞ্জ করছো? যদি বলি হ্যাঁ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। বলেই চোখ টিপ দেয় রাজ। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকায় সেদিকে। রাজ মায়ার হাত ধরে সোফায় বসিয়ে দেয়, তারপর টি টেবিলের উপর থেকে খাবারগুলো নিজের হাতে নেয়। মায়ার মুখের সামনে খাবারগুলো ধরলে মায়া না খেয়ে নিজের মতো আলাদা প্লেটে খাবার সাজিয়ে খেতে থাকে। রাজ মায়ার দিকে তাকিয়ে দেখতে থাকে। মায়া পানি পান করে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না মন্ত্রী মশাই, আপনার কার্য হাসিল হবে না। মন্ত্রী হয়ে যদি নিজের রাজ্যের রানীকে আনতে না পারি, তাহলে এই মন্ত্রী জীবনের সব থেকে ব্যর্থ এক। আর কিছু না বলে থেমে গেল রাজ, তারপর আবার বলে, এই মায়া শুধু রাজের হবে, আর কেউ মায়া রাজের ভেতরে আসলে তার জীবন অন্ধকার হয়ে যাবে। মাইন্ড ইট। বলেই রাজ উঠতে নেয়। তখনই রাজের হাত ধরে মায়া। রাজ দাঁড়িয়ে ছিল চলে যাওয়ার জন্যে। মায়ার এই হাত ধরার জন্যে থমকে গেল রাজ। ঘুরে তাকালো মায়ার দিকে। মায়া বলে, একসাথে খাবেন বলেছিলেন, আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, আপনি খাবেন না? মায়ার কথাতে ম্লান হেসে রাজ বসে মায়ের পাশে আবদারের সুরে বলে, খাইয়ে দিবে আমাকে মায়াবতী? খেতে দিলে ঘুমোতে চান কেন? আমি আপনাকে খেতে বলেছি মানে এই না যে আপনার প্রতি আমার মনে প্রেম জেগেছে। আরে ধুর, প্রেমের কথা কে বলেছে? তুমি ভালোবাসো আর নাই বাসো, হবে তো তুমি আমারই। বলেই রাজ খাবারগুলো নিজ থেকে খেতে থাকে। মায়া তাকিয়ে হালকা হাসে। খাবার শেষ করে রাজ চলে যায় নিজের রুমের দিকে। পথে দেখা হয় পিয়াসের সাথে। পিয়াস বলে, ওয়েটার থাকতে আপনি কষ্ট করতে কেন গেলেন? আমি এবার থেকে ওয়েটারকে আগে পাঠিয়ে দিব। তুমি ওয়েটার পাঠিয়ে দিবে আর আমি তোমাকে ঠাঁটিয়ে কয়েকটা দিব। ভ্রু কুচকে পিয়াস বলে, মানে? লজ্জা করে না তোমার? হানিমুনে এসে বউয়ের সাথে রোমান্স না করে বসের রোমান্সে বাধা দিতে? কিন্তু বস, আমি তো আপনার সুবিধার জন্যই বললাম।
শোনো পিয়াস, বউয়ের জন্য কুলিও হওয়া যায়, তাতে লজ্জার কিচ্ছু নেই। রুমের দিকে হাঁটতে হাঁটতে রাজ আবার বলে, শুধু শ্বশুরের মাথায় নকল গুলি তাক করে বিয়ে করলেই হয় না, বউয়ের সাথে রোম্যান্স করতে হয়। বেটা নির্ঘাত বলদ ছিল, না হলে কেউ নকল গুলি দেখে ভয়তে মেয়ে বিয়ে দেয়? বলেই হাসতে হাসতে ঘরে ঢোকে রাজ। পিয়াস মিনমিন করে বলে, আমাকে কোথায় রোম্যান্স করতে দেন? বউ কাছে আনলেই তো আপনার বউয়ের জন্য ডাক দেন। আর কিছু বলতে যাবে তার আগেই রাজ রুমের দরজা থেকে মাথা বের করে বলে, খবরদার, আমাকে বউ পাগল বলে গালাগাল করবে না। পিয়াস অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন বস? আমি যতটা না আমার মায়াবতীর মন বুঝি, তার থেকেও বেশি তোমার মন বুঝি পিউ বেবি। পিয়াস হালকা হেসে চলে যায় মৌয়ের কাছে। রাজ পিয়াসের নিজের অ্যাসিস্ট্যান্ট কম ভাই বেশি মানে। পিয়াসের বাবা মা নেই, তাই রাজ পিয়াসের ছোট ছোট বিষয়গুলো সাহায্য করে দেয়। পিয়াস আর মৌ রাজের গড়া আলাদা এক বাসাতে থাকে। রাজের ভালোবাসা আর এই ছোট ছোট মজার কথাগুলো পিয়াস নিজেও এনজয় করে। এই বস না থাকলে সে এত ভালো পরিবেশ পেত না। কানে ব্লুটুথ কানেক্ট করে পার্সোনাল গার্ডের সাথে কথা বলছে মায়া। মোহন সর্দারের পেছনে নিজের আলাদা এক গার্ড রেখেছে, যে সারাক্ষণ ফলো করে মোহন সর্দারকে। ওপাশ থেকে গার্ড বলে, মোহন সর্দার কাল একটা মিটিংয়ের ব্যবস্থা করেছেন, ওখানে আমাদের লোক পার্টনারশিপে সেজে থাকবে ম্যাম, সব ব্যবস্থা কমপ্লিট। মায়া লিফটের দিকে হাঁটতে হাঁটতে বলে, ভেরি গুড। কালকের মিটিংয়ে যেন মোহন সর্দার জিততে না পারে, যে করেই হোক ডিল যেন অন্য কোম্পানির লোক পায়, সেই দায়িত্ব তোমার। জি ম্যাম, কিন্তু একটা অন্য বিষয় আছে এখানে। লিফটের ভিতর ঢুকে গ্রাউন্ড ফ্লোরে করে মায়া বলে, কি বিষয়? আমি ছাড়াও আরও একজন মোহন সর্দারকে ফলো করে ম্যাম। আর ইউ শিওর? একদম ম্যাম, একদিন হলে তো কথা ছিল না, কিন্তু পরপর 3 দিন, তাও একই হুডি আর মাস্ক পরা লোক একজন ব্যক্তির পিছনে প্রতিনিয়ত থাকলে তো এটা বোঝাই যায়। তার মানে এমন কেউ আছে যে মোহন সর্দারের বরবাদ চায়? হতে পারে ম্যাম। ফলো হিম, তার ইন্টেনশন কি খুঁজে বের করো। ওকে ম্যাম। লিফটের ভিতর ঢুকে গ্রাউন্ড ফ্লোরে টাচ করে মায়া বলেই কল কাটে। অতঃপর লিফটের দরজা খুলে যায়। মায়া লিফট থেকে বের হতে নিবে, তখনই দেখে রাজ লিফটের সামনে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে। মায়া কিছু বলার আগে রাজ বলে, আর ইউ রেডি মায়াবতী? ফর হোয়াই? আপাতত তোমার ফ্যাক্টরিতে, তবে তুমি চাইলে প্রি হানিমুনের জন্য সমুদ্র এলাকা ফাঁকা করতে পারি। নট ইন্টারেস্টেড বলেই হাঁটা দেয় রাজ। রাজ মায়ার পেছন পেছন হাঁটতে থাকে। মায়া বলে, আপনার গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই, চলুন তাহলে যাওয়া যাক। তাহলে তো মন্ত্রী মশাই আবার হুটহাট কোলে করে নিয়ে যায়। আমার কোলে চড়তে তোমার এত ভালো লাগে মায়াবতী? শাট আপ অ্যান্ড লেটস মুভ। ওকে আঙ্গুল দেখিয়ে রাজ বোঝায় সে চুপ করেছে। অতঃপর গাড়ির দরজা খুলে দিয়ে রাজ মায়াকে ইশারা করে ভিতরে বসার জন্য। মায়া বসে পড়ে, তারপর রাজ মায়ার পাশে বসে। গন্তব্য মায়ার ফ্যাক্টরিতে এসেছে মায়া ও রাজ। একজন মন্ত্রী মশাই এসেছে দেখে ফ্যাক্টরির সবাই মিলে রাজকে ওয়েলকাম করে। সবকিছু কমপ্লিট করে মায়া ও রাজ ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। ফ্যাক্টরির কেয়ারটেকারের সাথে কথা বলে মায়া। তোলা সুতা ও বিভিন্ন কাপড় ভালোভাবে চেক করে। সবকিছুর ব্যাপারে খোঁজ নিয়ে নিজের অফিস কক্ষে আসে মায়া। এটা মায়া না থাকলে বন্ধ থাকে। মায়া আসার আগের দিন এই কক্ষ পরিষ্কার করা হয়। রাজ এসে মায়ের অফিস কক্ষে সোফায় বসে, চারপাশ ভালো করে দেখে বলে, মানতেই হবে, মন্ত্রী হয়ে জীবনে নিজের সফলতা অর্জন করে এখন একজন সফল বউ অর্জন করতে যাচ্ছি। মায়া উত্তর না দিয়ে ফ্যাক্টরির সকল হিসাব নিকাশ দেখতে থাকে। তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাজ মায়া গাড়িতে ওঠার পর একদল লোক গাড়ির দিকে তাকিয়ে আছে। একজনকে কল করে বলে, বস, মেয়েটি তো একা নেই এখানে, সাথে মন্ত্রী শাহমীর রাজও আছে। এই মেয়েকে খুন করা তো সহজ না। ওপাশ থেকে বলে, ওকে। একদিন আগে রিমুকে যে ছেলে ধর্ষণ করেছিল তার বাবা লোক পাঠিয়েছে মায়ার পিছনে। রিমুর ধর্ষণ কেসে মায়া রিমুকে সাহায্য করেছিল, যার ফলে আজ লোকটি মায়াকে খুন করতে চায়। খোঁজ নিয়ে জানতে পেরেছিল রিমুর হয়ে উকিলের
রিমোর হয়ে উকিলকে মায়া হায়ার করেছিল। রাজের উকিলের বিষয়ে কিছু জানতে পারেনি, কারণ মায়ার উকিল দ্বারা সবকিছু সমাধান হয়ে যায়। খবরে রাজকে দেখানো হলেও সুনাম পায় মায়া। মায়ার দ্বারা রিমু আজ সমাজে আবারও উড়ন্ত এক নারী হয়েছে, শাস্তি পেয়েছে ধর্ষণকারী। এই কথাগুলো মায়ের ছবির সাথে খবরে দেখেছিল ছেলেটির বাবা, তাই তো লোক লাগিয়ে রেখেছিল। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। এই 3 দিনে ভিন্ন কাজে ব্যস্ত ছিল মায়া, সাথে করে ছোটাছুটি করছে রাজ। ঢাকায় 2 জনের পিছনে লোক লাগিয়ে রেখেছে, এক মোহন সর্দার আর 2 মোহন সর্দারের পুত্র রৌদ্রদীপ। রুদ্রের দুর্বলতা হিয়া, দুর্বলতা কিনা মায়া জানে না, হতেও পারে রুদ্রের মোহ। তবুও হিয়ার কাছে যাওয়া রুদ্রের উদ্দেশ্য, আর এটাই মায়ার চাবিকাঠি। তারেকের সাথে কয়েকদিনে হিয়ার ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছে, এখন শুধু রুদ্রের ভেঙে পড়া বাকি। আর এদিকে মোহন সর্দারকে নিয়ে ভাবছে। সেদিনের মিটিংয়ে মোহন সর্দার জিততে পারেনি, কিন্তু মায়ার লোকও সেদিন হেরে গিয়েছিল। ডিল পেয়েছে অন্য কোম্পানি থেকে। মায়া বুঝতে পারছে না তার পিছনে কে এমন আছে যে তার শুভাকাঙ্ক্ষী। ব্যালকনিতে বসে এগুলো ভাবছিল মায়া। মায়ার ভাবনার ছেদ ঘটল কলিং বেলের আওয়াজে। রাতের খাবার আসার সময় হয়েছে ভেবে মায়া বলে, কামিং। ওয়েটার ভিতরে এসে মায়াকে বলে, রাজ স্যার আপনাকে এইগুলো দিতে বলেছে ম্যাম। একটি প্যাকেট মায়ার হাতে দিয়ে বলে। মায়া প্যাকেটটি হাতে নিয়ে চোখ দিয়ে ওয়েটারকে চলে যেতে ইশারা করে। ওয়েটার চলে যায়। মায়া প্যাকেট খুলে দেখে এর ভিতর পিঙ্ক কালারের সুন্দর কারুকাজের জর্জেট শাড়ি। সাথে সাথে মায়ার ফোনে কল আসে। মায়া ফোন হাতে নিয়ে দেখে তাতে লেখা মন্ত্রী মশাই। মায়া ফোন রিসিভ করতেই রাজ বলে, ওয়েটিং ফর ইউ মায়াবতী। ফর হোয়াট? ক্যান্ডেল লাইট ডিনার। বলেই কল কেটে দেয় রাজ। এখন কল না কাটলে মায়া আর্গুমেন্ট করবে, আর পরে রাজ এসে মায়াকে জোর করে নিয়ে যাবে। এটা মায়াও জানে। স্মিত হেসে মায়া শাড়ি পরে রেডি হয়। গার্ডদের লোকেশন দিয়ে বলে দেয় চারপাশে ভালোভাবে খেয়াল রাখতে, যাতে করে ঝামেলা না হয়। রেডি হয়ে মায়া চলে আসে রাজের দেওয়া অ্যাড্রেসে। মায়ার হিলের শব্দ আসতেই চারপাশ থেকে আলো জ্বলতে শুরু হয়। চারপাশ থেকে গিটারের আওয়াজ আসতে থাকে। রাজ তাকিয়ে দেখতে থাকে তার মায়াবতীর আগমন। মায়া রাজের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। রাজ ব্ল্যাক কালারের ব্লেজার সেট পরে আছে। রাজের পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো মায়া। পারফেক্ট জেন্টলম্যান লুকস রাজের। মায়া রাজের কাছে আসতেই রাজ চোখ টিপ দিয়ে বলে, লেডি কিলার। ম্ল্যান হাসে মায়া। রাজ হাত বাড়িয়ে দেয় মায়ার দিকে। মায়া রাজের হাতের উপর নিজের হাত রাখে। মায়ার হাত ধরে রাজ মায়াকে টেবিলের সামনে বসিয়ে দেয়। খুব সুন্দরভাবে চারিপাশ সাজানো। রক্ত লাল গোলাপের সাথে সাদা গোলাপগুলো মিক্সড করে ঝাড়বাতি দিয়ে রুমটি সাজিয়েছে। কিছু কিছু জায়গায় ছোট ছোট ডিজাইন করা মোমবাতি জ্বলতে থাকে। টেবিলের উপরে ভিন্ন রকমের খাবার, কক্সবাজারের আইটেমগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা এই টেবিলে। মায়াকে টেবিলের এক প্রান্তে বসিয়ে দিয়ে তার সামনের চেয়ারে বসে পড়ে রাজ। দূরত্ব প্রায় 4-5 হাত। চেয়ারে বসে আঙ্গুলে তুড়ি বাজিয়ে ইশারা করে সার্ভেন্টদের। সাথে সাথে 2 জন সার্ভেন্ট এসে মায়া ও রাজকে খাবার পরিবেশন করে দেয়। রাজ তার ডান হাত দিয়ে ইশারা করে মায়াকে বলে, লেটস এনজয় দ্য সি ফুড। মায়া খাওয়া শুরু করে। রাজ মায়ার দিকে তাকিয়ে নিজের মতো করে খেতে থাকে। ডিনার শেষে রাজ মায়ার সামনে আসে, তারপর হাত বাড়িয়ে মায়াকে বলে, ডান্স। মায়া নেশালো দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের দিকে, যা দেখে রাজ মুখে হালকা হাসি ফুটিয়ে তোলে। রাজের হাতের উপর নিজের হাত রেখে মায়া দাঁড়িয়ে পড়ে। রাজ আবার তুড়ি বাজায়। সাথে সাথে চারপাশ থেকে স্লো ভয়েসের গান বাজতে থাকে। রাজ মায়ার ডান হাত নিজের কাঁধে রেখে মায়ার কোমরে নিজের বাম হাত রাখে। তারপর মায়ার বাম হাতের সাথে নিজের ডান হাত এক করে গানের তালে ডান্স করতে থাকে। নির্জন নিরিবিলি পরিবেশ, শীতল হাওয়ার সাথে পোকার কিচির মিচির শব্দ। সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে একটি গোদাম ঘর। সেখানে হাত পা বাঁধা অবস্থায় বসে 2টি মানব বাঁধা অবস্থায় ছোটাছুটি করছে নিজেকে রক্ষার জন্য। মানব 2 জনকে বেঁধে সামনে দাঁড়িয়ে আছে কিছু দেহরক্ষী, অপেক্ষা তাদের মালিকের আসার। চেয়ারে বসা মানব 2টির একজন বলে, আমাদের শত্রুতা তো তোমাদের সাথে না, তাহলে আমাদেরকে কেন আটকে রাখছো?
আমার মায়াবতীর সাথে তো তোদেরও কোনো শত্রুতা নেই, তারপরও কেন খুন করতে এসেছিলি? লোকটির প্রশ্নে দূর থেকে বাতাসের সাথে ভাসতে থাকে কথাগুলো। কাঙ্ক্ষিত লোকটিকে দেখা যাচ্ছে না। মানব দুজন খুঁজতে থাকে কে বলছে এই কথাগুলো। দেখা যাচ্ছে না লোকটিকে, তবে তার কথাগুলো শোনা যাচ্ছে। লোক দুজনের চোখ দিয়ে চারপাশে পর্যবেক্ষণ করা দেখে পিয়াস বলে, আব্বে শালা, তোদের আজরাইল আসছে। এভাবে চাতক পাখির মতন আজরাইলকে দেখে শখ জেগেছে কেন? পিয়াসের কথা শুনে লোক দুজন শুকনো ঢোক গিলতে থাকে। অতঃপর দেখতে পায় সামনে লম্বা আকারে এক ছায়া মূর্তি। আস্তে আস্তে তার আগমন অতি নিকট হতে থাকে। লোক দুজনের কাছে এগোতে এগোতে রাজ বলে, কাম অন ফিউ বেবি, আমার মায়াবতী জীবনের আজরাইল হয়ে আসতে চেয়েছিল, এখন তারাই পড়েছে আজরাইলের হাতে। বেচারা তো জানেই না যে মায়াবতের রক্ষা কবচ স্বয়ং মন্ত্রী মশাই নিজে। রাগ মিশ্রিত উচ্চস্বরে কথাগুলো বলেই ভিতরে এন্ট্রি নেয় রাজ। মুখে ফুটেছে এক ভিলেন হাসি। রাজকে দেখে লোক দুজন বলে ওঠে, মন্ত্রী শাহমীর রাজ, তোদের আজরাইল। আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর এই ভুল করব না, দয়া করে ছেড়ে দিন। বলেই আকুতি মিনতি করতে থাকে লোক দুজন। রাজ শয়তানি হাসি দিয়ে বলে, তোদের প্রতি আমার লোকজনদের দৃষ্টি না থাকলে তো তোরা আমার মায়াবতীকে মেরে ফেলতিস। তখন কি আমি চাইলে পেয়ে যেতাম আমার মায়াবতীকে? তো আমার মায়াবতীকে মারতে একবার দুইবার না, বারবার চেষ্টা করেছিস। কি ভেবেছিস আমি কিছুই জানি না? বলেই পকেট থেকে বন্দুক বের করে রাজ। এই 3 দিনের কথাগুলো ভাবতে থাকে বন্দুকের দিকে তাকিয়ে। মায়া ও রাজ যখন ফ্যাক্টরি থেকে হোটেলে ব্যাক করে তখনই এদের দেখতে পায় রাজ। সাথে সাথে গার্ডদের কল করে সতর্ক করে দেয়। এর ভিতর একদিন মায়া একা একা আইসক্রিম পার্লারে যায়। রাজের লোক দেখতে পায় মায়ার দিকে এই লোক দুজন বন্দুকের নিশানা করে রেখেছিল। রাজের গার্ড কিছু করতে যাবে তার আগেই কোথা থেকে কালো ধোঁয়া আসে। পরে মায়া নিজেই সেখান থেকে গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাজ মায়াকে মায়ার রুমেই পেয়ে যায়। রুমে বসে আরাম করে আইসক্রিম খাচ্ছে মায়া। রাজের লোকগুলোকে রাজ বলে দেয়, এরা কোথায় কি করে আমাকে ডিটেলস বলে দিবে। আমার মায়াবতীকে মারতে চেয়েছে, এর শাস্তি তো পেতেই হবে। রাজ ঠান্ডা মাথায় লোকগুলোর মালিককে আগে বের করতে চায়। আর তার থেকেও বড় কথা, মেইন রাস্তায় হামলাকারীদের কিছু করলে রাজের ক্যারিয়ারে ঝামেলা হবে। সে তো কোনো না কোনোভাবে এমনিতেই মায়াকে রক্ষা করছে, তাই রাজ সময় সুযোগ করে লোকগুলোকে এই গোদাম ঘরে বেঁধে রেখেছে। এগুলো ভাবতে ভাবতে রাজ গুলি তাক করে একটি লোকের সামনে। লোকটির কপাল বরাবর গুলির নিশানা টার্গেট করে বলে, শাহমীর রাজের যতদিন নিঃশ্বাস আছে তার মায়াবতীকে কেউ এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই মন্ত্রী হওয়াটা যেমন আমার পেশা, ঠিক মায়াবতী হলো আমার নেশা। বলেই পরপর 2 বার শুট করে দেয় লোকটির কপাল বরাবর। কপাল ছিদ্র হয়ে রক্ত ঝরতে থাকে লোকটির এই অবস্থা দেখে পাশে থাকা লোকটি কাঁপতে থাকে। রাজের দেহরক্ষীরা ভয়তে থরথর করছে। পিয়াস বেচারা হানিমুন করতে এসে বউ রেখে এখানে খুন দেখতে ব্যস্ত। মনে মনে বলে, কোন দুঃখে যে বসের সাথে হানিমুন করতে এলাম। এর থেকে বস আমার প্রি হানিমুন করতো আর আমি আমার বউকে নিয়ে নিজের ঘরে প্রেম করতাম। লোকটিকে গুলি করে রাজ এক পৈশাচিক হাসি দেয়, তারপর বলে, পিউ বেবি, আর ইউ আপসেট ফর ইয়োর সুইট মোমেন্ট? তোতলাতে তোতলাতে পিয়াস বলে, নো বস। ও পিউ বেবি, আমি কোথায় ভাবলাম তোমার সুইট মোমেন্ট ওয়েস্ট করলাম এই জানোয়ারদের জন্য, তাই তুমি রাগ করে এদের কিমা বানাবে। তা না, উল্টো তুমি দেখছি হানিমুনে এসে বসের ভয়তে কাঁপছো। এমন অ্যাসিস্ট্যান্ট আমার কোনো কাজের না। অ্যাসিস্ট্যান্টকে দেখে লোক কাঁপে এমন দেখেই আমি লোক হায়ার করব। পিয়াস কি বলবে বুঝে উঠতে পারছে না, কোনো সময়ই পারে না। এখন তো আবার তার বস মানে শাহমীর রাজ তার মায়াবতীর হয়ে রক্ত খেলায় নেমেছে। মাথা গরম থাকলে যদি একটা গুলি তার দিকে চলে যায় তাহলে সে আর ফিরবে না। রাজের চোখ লাল রক্ত বর্ণ ধারণ করেছে। রাজ এমনিতেও শ্যামবর্ণের, এখন আবার অতিরিক্ত রেগে যাওয়াতে রাজের শরীরের শিরা উপশিরা সবকিছু ফুলে নীল রং ধারণ করেছে। রাজের কপালের দিকেও এক শিরা ফুলে উঠেছে, যেটা স্পষ্ট দেখতে পাচ্ছে পিয়াস। এর আগেও একটি খুন রাজ দিনের আলোতে করেছিল,
তার সামনে। পুরনো কথা মনে পড়ে পিয়াস শুকনো ঢোক গিলতে থাকে। রাজ গুলির দিকে এবার তাকিয়ে মৃত লোকটির পাশের লোকটির দিকে তাকায়, বলে, নাও দ্য টাইম ইজ ইয়োর। বলেই শুট করতে যাবে তার আগেই পেছন থেকে পরপর দুটো গুলি ছেদ করে যায় লোকটির বক্ষ বরাবর। রাজ পিছনে তাকায় না, কারণ তার কিছুটা অনুমান হয়েই গেছে কে হতে পারে এই খুনি। আগে বলেছিলাম মায়াবতীর মায়া মুখ দেখে ফেসে যাবেন না মন্ত্রী মশাই। এই মায়াবতীর জীবনে ধ্বংসবতী হয়ে এসছে। এটা শুধু একটি ট্রেলার দিলাম। বলেই বন্দুককে হালকা ফু দিলে মায়া পিয়াস রাজ সম্পর্কে অবগত থাকলেও বেচারা এবার দেবার সাথে দেবকীও একই রূপে দেখে আটকে ওঠে। মনে মনে বলে, আজ একটা হায়ার এডুকেশনের সার্টিফিকেট থাকলেই আপনার থেকে আমি নিজেই পালিয়ে যেতাম মন্ত্রী মশাই। মায়া আস্তে আস্তে হেঁটে রাজের পাশে এসে দাঁড়ায়। রাজের বরাবর দাঁড়িয়ে মায়া বন্দুক নিজের প্যান্টের পকেটে রেখে বলে, মায়া নিজেকে রক্ষা করতে জানে মন্ত্রী মশাই। জীবনে চলতে গিয়ে একা পথে সবকিছুই শিখে নিয়েছি। রাজ হো হো করে হেসে দেয়, বলে, মাঠে নামার আগে তো প্রশিক্ষণ দিয়েই নামতে হয় মায়াবতী। তুমি এই রাজের তাজমহল। তোমার রূপের আগে তোমার এই দেমাগ আমার ভালোবাসার প্রধান কারণ মায়াবতী। মায়া একটি ঠাট্টার হাসি মুখে ফুটিয়ে তোলে, তারপর নিজের গার্ডদের বলে, এই দুজনকে মাটি চাপা দাও। কথাগুলো বলেই চলে যায় মায়া। রাজের সাথে মায়ার নজরেও পড়েছিল ওই লোকগুলো। মায়া নিজেও তার গার্ডদের সতর্ক করে দেয়। আইসক্রিম পার্লারে যাওয়ার আগে মায়া উপর থেকেই দূরবীন দিয়ে লোকগুলোকে দেখে নেয়। তারপর নিজের গার্ডের সাথে কথা বলে প্ল্যান করে। তাই তো লোকগুলো মায়াকে শ্যুট করার আগেই মায়ার লোক চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে দেয়। আর তারপর খুঁজে পায় না এই হামলাকারীদের। আজকে গার্ড দ্বারা খোঁজ পায় তার উপর হওয়া হামলাকারীকে রাজ আটক করেছে। বাকিটা তো জানতে পারলেন। মায়ার যাওয়ার পর পিয়াস এসে রাজকে বলে, ছোট মুখে একটা বড় কথা বলি বস। রাজ তাকায় পিয়াসের দিকে, চোখ দিয়ে ইশারা করে কি। পিয়াস বলে, এটা আপনার মায়াবতী না, এটা হলো রক্তবতী। মন্ত্রীর সামনে কিভাবে খুন করলো সাহস আছে বলতে হবে। ঠোঁট বাঁকা করে হেসে রাজ বলে, এতটুকু দেখে আমার মায়াবতীকে রক্তবতী বলে ফেলছো? সামনে তো আরো কিছু দেখবে। রেডি থেকো এক এক চমকের জন্য। বলেই গোদাম ঘর থেকে বেরিয়ে আসে রাজ। পিয়াস বলে, সাইকো রাজের রানী। সকাল সকাল ঘুম থেকে উঠে বইয়ের পাতায় মুখ লুকিয়েছে হিয়া। আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিল। বই আর পড়া হয়নি। কোনো একাডেমিক বই না, তার প্রিয় গল্পের বই নিয়ে। চশমা চোখে দেওয়া মুখে হালকা হামি উঠছে। চেয়ারে বসে টেবিলের উপর এক হাত ভর করে থুতনিতে ঠেকিয়ে আর এক হাত বইয়ের পাতায় আবদ্ধ করে রাখল হিয়া। ঠোঁটে মিষ্টি হাসির সাথে দুষ্টু মিষ্টি গল্পের কাহিনী। এই দৃশ্য দূর দরজায় দাঁড়িয়ে দেখছে রুদ্র। মনোমুগ্ধকর লাগছে তার কাছে এই শীতের সকালের দৃশ্য। কড়া শীত গায়ে চাদর চড়ানো হিয়াকে দেখতে রুদ্রের নিজের আলাদা ভালো লাগে। হিয়া সাজগোজ করে না, সব সময় প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে। রুদ্র হিয়ার এই রূপে অভ্যস্ত। রুদ্র কল্পনা করতে থাকে শিয়া ও হিয়ার জন্মের সময়টি। যেদিন শিয়া ও হিয়া হয় সেদিন রুদ্র মিলিকে নিয়ে হসপিটালে অপারেশন রুমে পাশে খেলছে আর আনন্দ করছে। মিলি বলে, আমাদের নতুন দুই বোন আসবে, খুব ভালোবাসবো আমরা তাকে। হ্যাঁ, আমাদের আরো দুইজন খেলার সাথী আসবে। রুদ্রের তখন 9 বছর বয়স আর মিলির 2 বছর। সবার উত্তেজনায় রুদ্র নিজেও উকি দিতে থাকে অপারেশন রুমের দিকে, কিন্তু সে ব্যর্থ, কিছুই দেখতে পারে না। মুখ ফুলিয়ে ফিরে আসে সেখান থেকে। ছোট রুদ্র মুখ ফুলিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় নার্স বের হয়, হাতে দুটো ছোট ছোট শিশু। একজন শিশুকে কোলে নিয়ে কানে আজান দিচ্ছেন মাহমুদ সর্দার। শিশুটি চুপ করে বাবার আজান শুনছে। সেই শিশুটি ছিল শিয়া। রুদ্র শিয়ার দিকে থাকে, অতঃপর বিরক্ত হয়ে তাকায় হিয়ার দিকে। হিয়া ম্যা ম্যা করে কান্না করছে, যেন সে এক হিংসুটে। মাহমুদ সর্দার শিয়ার কানে আজান দিয়ে শিয়াকে মেসেজ সোনালির হাতে দিয়ে দেন। তারপর হিয়াকে কোলে নেন। হিয়ার কানে আজান দিলে হিয়া আজানের পরপরই খিলখিল করে হেসে দেয়। রুদ্র এখনো মুখ ফুলিয়ে দেখছে। মাহমুদ সর্দার খেয়াল করে দেখে রুদ্রের কাছে আসেন, বলেন, কি হয়েছে বাবা?
রাগি রাগি মুখ করে রুদ্র বলে। তোমার মেয়েকে তো দেখতেই পারছি না। মাহমুদ সর্দার হেসে হেসে রুদ্রের কোলে হিয়াকে দিতে যায় আর বলে, এই নাও আমার মেয়েকে দেখো। রুদ্র হিয়াকে কোলে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে থাকে। বাবার কোল থেকে ছোট হিয়া অন্য কারোর কোলে গেছে। এবার সে নিজেই কান্না করতে থাকে। রুদ্র মুখ কালো করে ফেলে, বলে, তোমার মেয়ে আমাকে ভালোবাসে না, আমি কি পচা? মাহমুদ সর্দার জোরে জোরে হেসে বলেন, আমার বাবা অনেক ভালো, তুমি ওর সাথে খেলতে খেলতে ওর মন জয় করে নিও, দেখবে একদিন না একদিন ও তোমাকে ভালোবাসবেই। রুদ্রের ছোট মনে কথাগুলো গেঁথে যায়। হিয়া ওকে একদিন না একদিন ভালোবাসবে, এটা যেন বড় হওয়ার পরও রুদ্রের কাছে মুখস্থ বিদ্যা। রুদ্রের ভাবনার ছেদ ঘটে হিয়ার অট্ট হাসিতে। হিয়া খুব জোরে জোরে হাসছে। রুদ্র শূন্য দৃষ্টির ছেদ ঘটিয়ে আবার হিয়ার দিকে তাকায়। হিয়া বইয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। রুদ্র বুঝলো মজার কোনো এক জায়গা হিয়া এখন পড়ছে। বই পড়ায় মগ্ন হিয়ার কানে ভেসে এলো, কোনো নষ্ট পুরুষের প্রেম কাহিনী কি লেখা আছে তোর উপন্যাসের পাতায়? কথাটি রুদ্র বলে হিয়াকে। হিয়া থমকে যায় রুদ্রের কণ্ঠে। গত 4 দিন ধরে রুদ্র তার আশেপাশে ঘোরে না। হিয়া আর তারেক কোনো সম্পর্কে জড়িয়েছে তাই দেখেছিল হিয়া। হিয়া আর তারেক কোনো সম্পর্কে জড়িয়েছে তাই ভেবে রুদ্র দূরে সরে আছে, এমনটা ভেবে রেখেছিল হিয়া। তাই কাল আর তারেকের সাথে দেখা করেনি হিয়া। তারেকের সাথে ঘুরতে হিয়ার ভালো লাগে না, কিন্তু রুদ্রের জন্য শো অফ করে হিয়া। আবার তারেক নিজেও এখন ফ্রেন্ডলি হয়ে গেছে। ভালো না লাগার সত্ত্বেও কথা বলতে থাকে হিয়া। রুদ্রের কণ্ঠ শুনে হিয়া তাকায় রুদ্রের দিকে। কিছু না বলে গায়ের চাদর আরেকটু উপরে উঠিয়ে বইয়ের দিকে আবার তাকায়। রুদ্র ডান হাতে থাকা চায়ের ফ্ল্যাক্স নিয়ে হিয়ার সামনে রাখে। বাম হাতের আঙ্গুলের ভিতর দুটো মগের গোল অংশ একসাথে ঢোকানো। তার টুকটুকে শব্দে হিয়া তাকায় রুদ্রের হাতের দিকে। রুদ্র হালকা হেসে বলে, চায়ের নেশা কাটাতে চাই। হিয়া চশমা হালকা ভাবে ঠিক করে বলে, নারীর নেশা কেটে গেছে? হিয়া পাখির নেশা জেগে উঠেছে। মদ ও ভিন্ন নারীতে মেতে থাকা পুরুষদের মুখে এমন কথা মানায় না। মদের বদলে চা, ভিন্ন নারীর বদলে আমার হিয়া পাখি কবে হবে আমার? নির্লজ্জ নষ্ট পুরুষ মানুষ। তোর প্রেমে মত্ত। ঠাট্টার হাসি দেয় হিয়া। রুদ্র দেখেও যেন দেখেনি। কাপ দুইটি টেবিলে রেখে ফ্ল্যাক্স থেকে চা ঢেলে হিয়ার সামনে 1 কাপ দেয় রুদ্র, বলে, নে তোর নেশা। হিয়া কাপ নিয়ে চায়ে চুমুক দেয়। রুদ্র নিজেও তার নিজের চায়ের কাপে চুমুক দিতে থাকে, কিন্তু চোখ তার হিয়ার চায়ের কাপে নিবদ্ধ। হিয়ার ঠোঁট চায়ের কাপে মিশে যেন আলাদা আগুন জ্বলে উঠতে থাকে রুদ্রের পক্ষে। রুদ্র হিয়ার দিকে চোখ রেখেই বলে, আমরা মানুষই অদ্ভুত, তাই না হিয়া পাখি? হিয়া বুঝলো না এখানে এখন এই কথার মানে কি, তাই ভ্রুকুচকে তাকালো রুদ্রের দিকে। রুদ্র বলে, আমরা যাকে একবার মন দেই তার সাথে কোনো কিছুর ঘর্ষণটাও যেন সহ্য করতে পারি না। হোক এটা কোনো বস্তু বা কোনো ব্যক্তি, হিংসেগুলো মনের মধ্যে নিজের থেকে আবিষ্কার করে। এই যেমন এখন তোর চায়ের কাপ আমাকে হিংসায় পুড়িয়ে দিচ্ছে। রুদ্রের কথা মন দিয়ে শুনতে থাকে, সাথে করে চায়ের কাপে চুমুক দিতে থাকে হিয়া। রুদ্রের শেষ বাক্য শ্রবণ হতেই বিষম খেল হিয়া। কটপট চশমা চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি এত লুচু কেন? ঠোঁট প্রসারিত করে হেসে রুদ্র বলে, তোর মাইন্ড লুচু, তাই তুই কি ভেবেছিস আমি তোকে চুমু খাবো? বোকা মেয়ে। তাহলে চায়ের কাপকে হিংসা করার মানে কি? চায়ের কাপে হিংসা করেছি মানে আমি তোকে চুমু খাবো? কোনো উত্তর না দিয়ে হিয়া ফ্যাল করে চেয়ে আছে রুদ্রের দিকে। এই লুচু লোকটি তাকে কি বলতে চাইছে? রুদ্র হিয়ার কাপে তাকালো, এখনো অর্ধেক চা আছে ওটাতে। হিয়ার হাত থেকে চা নিয়ে নিজে চুমুক দিল। হিয়া তাকিয়ে আছে সেদিকে। হিয়া চায়ের কাপে চুমুক দেওয়ার পরপরই রুদ্র কাপ নিয়ে নিজেও চুমুক দেয়। এক ঢোকে সম্পূর্ণ চা শেষ করে রুদ্র। হিয়া তাকিয়ে থাকে সেদিকে, বলে, এটা চা ছিল, আপনার মত না। আমার জন্য চাও যা, মদও তাই। মদ ভুলিয়ে দেয় যন্ত্রণা, কল্পনায় ভেসে আনে তোকে। আর চা থাকা মানে তো আজ তো তোর সাথে একটি সময় কাটানো। আপনার এই শক্ত শক্ত কথা আমার বুঝে আসে না। আজ তো আমিটাকেই তো তুই বুঝিস না। বলেই কাপ ও ফ্ল্যাক্স টেবিলে রেখেই উঠে যায় রুদ্র। গেট দিয়ে বের হতে হতে বলে, চায়ের কাপে কখনো আমি নিজের ঠোঁট কল্পনা করি না। রুদ্র কারো জায়গা দখল করে না।
বরং নিজের জায়গা করে নেয়। আমি নিজের জায়গা করতে আজ তো চায়ের কাপটাকে ভেঙে গুড়িয়ে দিব। বাস্তবে মিলন না হোক, আমার কল্পনায় আপনার সাথে মিলন তো হয়েই গেছে। সূর্যের আলো বড় খোলা কাচের জানালা দিয়ে প্রবেশ করছে। শীতের মধ্যেও সূর্যের আলো আলাদা গরম উষ্ণতা উপহার দিতে থাকে। এই গরম উত্তাপে ঘুম ভেঙে যায় মায়ার। চোখ পিটপিট করে তাকায় মায়া। চোখ খুলেই যেন অবাক হয়ে যায় সে। বেডের পাশেই মুখে হাত রেখে বসে আছে ব্ল্যাক ড্রেস পরা রাজ। মায়া তাড়াতাড়ি উঠে বলে, হাউ ডিয়ার ইউ। মন্ত্রীকে ডেয়ার দেখাচ্ছ মায়াবতী? রক্তচক্ষু নিয়ে মায়া বলে, আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছেন? বিনা পারমিশনে আমার হৃদয়ে কেন ঢুকেছো? রাজ ফিচেল হেসে বলে, আপনার ওই হৃদয়ে তালা মেরে রাখুন মন্ত্রী মশাই, তাহলে আর কেউ ঢুকতে পারবে না। তোমার মতো চোরেরা ঠিকই পারবে।